কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ভর করেছে জঙ্গিবাদ। 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক। আন্দোলন ঠেকাতে গুলি বন্ধ সহ সমন্বয়কারীদের মুক্তির নির্দেশনা চেয়ে রিট। খাবার টেবিলে ছবি প্রচার জাতির সঙ্গে মশকরা, মন্তব্য হাইকোর্টের। 9 দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা। 11 দিনের রাজধানী সহ সারা দেশে আটক প্রায় 10,000। নিরীহ মানুষকে গ্রেফতারের অভিযোগ স্বজনদের। এবং সাম্প্রতিক সহিংসতায় ইমেজ সংকটে পোশাক খাত। ইন্টারনেট সেবা স্বাভাবিক করার তাগিদ, পাশে থাকার প্রতিশ্রুতি বিদেশি ক্রেতাদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। কোটা আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলো রাজনৈতিক নয়, এতে জঙ্গিবাদ ভর করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে 14 দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত দেশকে ধ্বংস করতেই বিএনপি জামাত চক্র মাঠে নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের সেবামূলক প্রতিষ্ঠানগুলোর ধ্বংস করাই এদের উদ্দেশ্য বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটছে, আসলে এটা তো রাজনীতি কিছু না, এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ, একেবারে জঙ্গিবাদী কাজ। এটা হলো দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, আজকে বাংলাদেশ উন্নয়ন হয়েছে, উন্নয়নের ফলে বাংলাদেশ আজকে বিশ্বব্যাপী একটা মর্যাদার আসন পেয়ে গেছে। একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে। একে একে যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের জনগণের সেবা দেয়, যে কটা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে, সেটাই ধ্বংস করা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে 150 জনের মৃত্যু হয়েছে। হতাহতদের ঘটনায় মন্ত্রিপরিষদের সদস্যরাই তথ্য উপস্থাপন করেছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছে। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা প্রার্থনায় প্রার্থনা করা হবে। শিথিল কারফিউয়ে স্বাভাবিক ছন্দ ফিরেছে রাজধানীর জীবনযাত্রা। এদিকে ডিবি কার্যালয়ে যাকে তাকে ধরে নিয়ে খাবার খাওয়ানোর ছবি প্রচার করে জাতির সঙ্গে মশকরা করা যাবে না বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত। কোটা আন্দোলনকারীদের উপর গুলি না চালানো ও ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কারীর মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে কথা বলেন হাইকোর্ট। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন। কারফিউ শিথিল থাকায় রাজধানীর জনজীবন অনেকটাই স্বাভাবিক। শিথিলের 11 ঘন্টা জুড়ে গণপরিবহন ও কর্মজীবী মানুষের কোলাহলে চিরচেনা শহরের রূপ নেয় রাজধানী ঢাকা। কোথাও কোথাও দীর্ঘ যানজটে পড়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা। রাজধানীর মোড়ে মোড়ে সজাগ ট্রাফিক পুলিশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং উত্তরায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এদিকে কোটা আন্দোলনকারীদের উপর ভবিষ্যতে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একই সঙ্গে ডিবি হেফাজত থেকে 6 সমন্বয়কারীর মুক্তির নির্দেশনা চেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশ ও সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হয়। 6 সমন্বয়কের সঙ্গে এক টেবিলে বসে নাস্তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদকে তিরস্কার করেন সর্বোচ্চ আদালত।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে খাওয়ানোর ছবি প্রকাশ করায় জাতিসংঘে মশকরা। হাইকোর্টের এমন মন্তব্যের ব্যাখ্যা দেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। এটা আমরা এখনো পাইনি, এইগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। খুব দ্রুতই 6 সমন্বয়ক বাসায় ফিরে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে, যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সন্ধ্যা 6টার পর ঢাকা সহ 4 জেলায় ফের বহাল হয়েছে কারফিউ। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এসব জেলায় সকাল 7টা থেকে 11 ঘন্টা কারফিউ শিথিল রাখা হয়। রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী এমআর আসাদ। দর্শক, আমি এখন আছি রাজধানীর ইসিবির চত্বরে এবং আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে যানবাহনের চাপ কিন্তু এখনও রয়ে গেছে এবং বরাবর অন্যান্য সময়ের তুলনায় আমরা দেখছি যে আজকে কিন্তু 6টা বাজে বিকেলে যে 6টার দিকে যে কারফিউ শিথিল থেকে কড়াকড়ির দিকে গেল, এরপরও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সড়কে যানবাহনের তুলনামূলকভাবে অনেক বেশি চাপ রয়েছে। এছাড়া আমরা উত্তরার দিকেও কিছুক্ষণ আগে ছিলাম এবং উত্তরার এলাকায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে যানবাহনের চাপ রয়েছে। গণপরিবহনের পাশাপাশি সড়কে আমরা বিপুল পরিমাণ ব্যক্তিগত পরিবহনও দেখতে পেয়েছি। এছাড়া যে বিষয়টি উল্লেখযোগ্য যে সন্ধ্যা 6টার পর থেকেই কিন্তু রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তাদের যে মোতায়েন সারাদিন থাকে সেটাকে কিন্তু তারা আরও জোরদার করেছেন। তো সব মিলিয়ে আসলে আন্দোলন, আমি যে ইসিবির চত্বরের মোড়ে এখন রয়েছে সেখানেও কিন্তু আজকে 13 জন আন্দোলনকারীকে আটক করা হয়। তারা সেখানে জড়ো হচ্ছিলেন এবং সে সময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যান। যে যদিও রাজপথে যানবাহন বা গণপরিবহন বেশ স্বাভাবিকভাবে চলাচল করছে, তারপরও কিন্তু জনমনে এক ধরনের যে আতঙ্ক সেটা কিন্তু এখনও রয়েছে। আমার কাছে ইসিবির চত্বর থেকে এই ছিল সবশেষ। 9 দফা দাবিতে বিক্ষোভ মিছিলের সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অন্তত 34 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি এরা বিএনপি জামাতের কর্মী। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানী জুড়ে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। কাজী পাপ্পুকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্ট। গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা 6 সমন্বয়কের বিবৃতি প্রত্যাখ্যান করে ফের কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। বিশৃঙ্খলার আশঙ্কায় সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সায়েন্স ল্যাবে ছোট ছোট দলে বিভক্ত হয়ে জড়ো হওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা। দুপুর গড়াতেই মিছিল বের করে তারা। পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় অন্তত 11 জনকে। এছাড়া মিরপুর 10 নম্বর থেকে আটক করা হয় 10 জনকে। ইসিবি চত্বরেও সায়েন্স ল্যাবের পুনরাবৃত্তি। শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করতেই পুলিশ ধাওয়া দেয় এবং লাঠিপেটা করতে থাকে। আটক করে নিয়ে যায় 13 শিক্ষার্থীকে। তারা আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এ নিয়ে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, শিক্ষার্থী নয়, বিএনপি জামাতের 13 সদস্যকে আটক করা হয়েছে। এখন সাধারণ ছাত্রদের যে আন্দোলন সেটা তারা প্রত্যাহার করেছে। আজকে এখানে ইসিবিতে বিএনপি জামাতের লোকজন কিছু ওই গলিতে জড়ো হয়েছিল। আমরা তাৎক্ষণিকভাবে ওখানে ব্যবস্থা নিয়েছি, অভিযান চলমান। আমরা কিছু গ্রেপ্তার করেছি। আমার কাছে এই মুহূর্তে যে তথ্য আছে 13 জন গ্রেপ্তার আছে। এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আপনি দেখতে পাচ্ছেন গাড়ি যানবাহন স্মুথলি চলাচল করতেছে, মানুষের স্বাভাবিক মুভমেন্ট আছে। এদিকে রাজশাহী ও বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 9 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি এবং এই দাবি আমাদের যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আন্দোলন চলবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতায় দায়ের করা মামলায় রাজধানী সহ সারা দেশে অন্তত 10,000 মানুষকে আটক করা হয়েছে। আটকদের স্বজনরা বলছেন সহিংসতায় জড়িত না থাকা অনেককেও আটক করা হচ্ছে। আটকদের নির্যাতন ও হয়রানির অভিযোগও করেন স্বজনরা। সন্দেহভাজন আটকদের অনেকেই সহিংসতায় জড়িত নয় বলে স্বীকার করেছেন আইনজীবীরাও। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় চিরুনি অভিযানের মাধ্যমে সারা দেশ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। পর্যায়ক্রমে তাদের আদালতে হাজির করা হয়।
ঢাকার সিএমএম আদালতে প্রিয়জনকে এক নজর দেখতে কিংবা আইনজীবীর সহায়তা নিতে আসা অপেক্ষমান স্বজনরা আটকের বর্ণনা দিয়ে নিজেদের অসহায়ত্বের কথা জানান। 3:30টার দিকে আমাদের কাছে খবর আসে তাকে রাস্তায় ফেলে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে, তার পাসপোর্ট ছিঁড়ে ফেলা হয়েছে এবং কি তাকে পুলিশ গ্রেপ্তার করছে। আমি তাদেরকে আমার কাছে রিকোয়েস্ট করছিলাম, দেখেন আমি 3.5 লাখ টাকা সুদের উপরে আইন আমার হাজবেন্ডকে বিদেশ পাঠাচ্ছি, আপনারা আমাদের ভবিষ্যৎটা খায়েন না। নিজের বাসার থেকে রাত 3টা বাজে ধরছে, কোনো সে আসামিও না, কোনো অকারণ সে ব্যবসা করে। আমি একটা প্রেগনেন্ট মহিলা, আমি কেমনে চলি, কেমনে কি করি, এমন তো আমার স্বামীরা ধরে নিয়ে এসে পড়ছে। মোবাইলে সার্ভিসিং এর কাজ করে, ওর নাম হলো উৎপল কুণ্ড, কারফুর ভিতরে বেরোইছে, ওই জন্য আর কি সন্দেহজনকভাবে ধরেছে। আমার হাজবেন্ড নাই, আমি যে কতটা হেল্পলেস আমি বুঝতেছি, ঠিক আছে। 3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে চলতেছি, কিভাবে, মানে এটা আমি আপনাদের কাউরে বলে বুঝাইতে পারবো না। গণগ্রেফতারে আটক হওয়া অনেক সন্দেহভাজনকে নিরপরাধ দাবি করে তাদের রিমান্ড না দিয়ে জামিনে মুক্তি দিতে আদালতের প্রতি আহ্বান জানান এই আইনজীবী। সাধারণ মানুষদেরকে আসলে হয়রানি করা হচ্ছে। প্রকৃতপক্ষে যারা এই সহিংসতার সাথে জড়িত, যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদেরকে গ্রেফতার করুক, তার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। আদালত পাড়ায় আগত বিচার প্রত্যাশীদের স্বজনদের দাবি যেন তাদের নিরপরাধ স্বজনরা খুব দ্রুতই মুক্তি পায় এবং গণগ্রেফতারের নামে যেন কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় বহির্বিশ্বে ইমেজ সংকটে উদ্বিগ্ন পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকরা। তবে পরিস্থিতি উত্তরণে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিদেশি ক্রেতারা। বিজিএমইএ ভবনে তাদের সঙ্গে আলোচনা শেষে একথা জানিয়েছেন সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচি। এ সময় ক্রেতাদের পক্ষ থেকে দ্রুত ইন্টারনেট সেবা স্বাভাবিক করার তাগিদ দেয়া হয় বলেও জানান তিনি। রেজা খানের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে অরাজকতায় 4 দিন বন্ধ থাকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ক্রেতাদের সঙ্গে যোগাযোগ ব্যাহত হওয়া সহ দেশের ভাবমূর্তিতে এর প্রভাব পড়ে। এই বাস্তবতায় রবিবার উত্তরা বিজিএমইএ কার্যালয়ে বায়ার ফোরামের সঙ্গে বৈঠকে বসেন সংগঠনের নেতারা। আলোচনা শেষে 4-5 দিনে এই শিল্পে সব মিলিয়ে অন্তত 21,000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিজিএমইএর সভাপতি। 7,400 কোটি টাকার ক্ষতি হয়েছে, পাশাপাশি শ্রমিকদের বেতন বাবদ 11,050 কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে। ডাইং অর্থাৎ ওয়াশিং এবং অ্যাসেসরিজ, তাদের ক্ষতি হয়েছে প্রায় 3,000 কোটি টাকার মতো। তবে যে কোনো সংকটে বাংলাদেশের পোশাক শিল্পের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়া হয়েছে উল্লেখ করে বায়াররা দ্রুত ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন করার তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। আমাদের যে ইমেজের কথা আমরা চিন্তায় আছি, নিজেরাই আশ্বস্ত করেছেন এবং তারা পাশে আছেন এই কথা বলেছেন। কোনো ক্রয় দেশ বাতিলও হবে না এ বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। ইন্টারনেট সেবা আরও নিরবচ্ছিন্ন করার জন্য তারা আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন। অতীতের মতো এ শিল্পকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখার তাগিদও দেন তিনি। অবশ্যই আমাদেরকে এই হরতাল ধর্মঘটের আওতামুক্ত অর্থাৎ বাহিরে রাখবেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে শ্রম বাজার নিয়ে অস্থিরতা কাটছেই না। শ্রমিকদের ভাগ্য নিয়ে টানাপোড়েন চলছেই। চলতি বছর জুন পর্যন্ত আমিরাতে গেছেন 42,000-এর বেশি বাংলাদেশি। তবে শ্রম আইন ভঙ্গ করে কোটা নিয়ে বিক্ষোভ করায় আবারও সাময়িকভাবে শ্রমবাজার বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। দ্রুত এই সংকট কাটবে বলে মনে করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য বলছে, আরব আমিরাতে গত কয়েক বছরে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা বেড়েছে। 2021 সালে সংস্থাটির সনদ নিয়ে 29,000-এর বেশি বাংলাদেশি শ্রমিক আমিরাতে প্রবাসী হয়েছেন। 2022 সালে গেছেন 1,01,775 জন, আর চলতি বছরের জুন পর্যন্ত গেছেন 42,000-এরও বেশি। এরপর শিক্ষার্থীদের আন্দোলনের প্রভাব পড়ে সংযুক্ত আরব আমিরাতে। শ্রম আইন ভঙ্গ করে বিক্ষোভ করে বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনার জেরে আপাতত বন্ধ আমিরাতের শ্রমবাজার। তবে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে।
এদিকে প্রবাসীদের শ্রম আইন মেনেই দেশে দেশে কাজ করা উচিত বলে মনে করেন বায়রার সাবেক নেতারা। সংকট সমাধানে সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তারা। আমাদের যে দূতাবাস আছে সেই দূতাবাসের উচিত আমাদের যে কর্মীগুলো যায় তাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দেয়া যে ওই সংশ্লিষ্ট দেশের লেবার ডিপার্টমেন্টে যে ডিরেক্টিভসগুলো আছে সেগুলো কর্মীদেরকে জানাতে হবে। থর একটা ব্রিফিং দেওয়া দরকার যে এই জিনিসগুলো ওই সময় মিডল ইস্ট কান্ট্রিগুলোতে কখনোই অ্যালাউ করে না এবং এটা পছন্দ করে না। এটা করলেই কিন্তু একটা পেনাল্টি আছে, এতে পেনাল্টি সেই ওয়ার্কার উপরে আসবে। অ্যাট দ্য সেম টাইম এটা আলটিমেটলি আমাদের ইমেজটাকেও ধ্বংস করে দেবে। বহির্বিশ্বে সভা সমাবেশ করার যথাযথ আইন রয়েছে জানিয়ে জনশক্তি রপ্তানিতে ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান বায়রা মহাসচিব। তারা যাতে কাজের কোনো সমস্যা হয়, অন্য কোনো সমস্যা হয়, দূতাবাস আছে, অভিভাবক হিসাবে দূতাবাসকে জানালে দূতাবাস তৈরির পদক্ষেপ নেবে। আর এখানে যে ঘটনাটা ঘটেছে, যে পানিশমেন্টগুলো হয়েছে, এগুলো প্রবাসী ভাই হিসাবে আমাদের যতটুকু না কনসার্ন, একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সরকার আরো বেশি সংবেদনশীল এইসব ব্যাপারে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত সহ শ্রমবাজার ধ্বংস করতেই একটি মহল কাজ করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। আজকে বাংলাদেশের উন্নয়নের সিংহভাগ আমাদের প্রবাসীদের অবদান। এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি। শেখ হাসিনার নেতৃত্বে নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলেও জানান এই প্রতিমন্ত্রী। অনেক বাধা বিপত্তি আসছে, সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই বিএনপি জামাত রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন 14 দলের নেতারা। সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে গিয়ে তারা একথা বলেছেন। দেশের সম্পদ ধ্বংসে জড়িতদের বিচারের ভার দেশবাসীকেই নিতে হবে বলে মন্তব্য করেন জোট নেতারা। সুরাইয়া মুনির রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন দেখতে যান 14 দল নেতারা। পরে যান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে। দুই প্রতিষ্ঠানের তাণ্ডব ও ক্ষয়ক্ষতির চিত্রে বিস্ময় জানান তারা। কোটা আন্দোলনের নামে কাঁধে ভর করে যারা যে ষড়যন্ত্র করেছে, যে ন্যাক্কারজনক ঘটনা করেছে, তার তীব্র নিন্দা জানাই। যেই সংস্থাটি যে ভবনটিতে সবচেয়ে বেশি কাজ করে এবং ভূমিকা রাখে, সেটাকে ধ্বংস করে দিয়ে আমাদের দেশকে, দেশের মানুষকে বিপদের মুখে ফেলে দেওয়া। একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কিভাবে মোকাবিলা করবো আমরা জানি না। দুষ্কৃতিকারীরা যাতে আর পাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু। বলেন, কোটা আন্দোলনে ভর করে ক্ষমতায় যেতে চায় বিএনপি জামাত। যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। এই আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। দল দুটি সন্ত্রাসী কর্মকাণ্ডে সমুচিত জবাব দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ভর করেছে জঙ্গিবাদ। 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রী। নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক। আন্দোলন ঠেকাতে গুলিবন্ধ সহ সমন্বয়কারীদের মুক্তির নির্দেশনা চেয়ে রিট। খাবার টেবিলের ছবি প্রচার জাতির সঙ্গে মশকরা, মন্তব্য হাইকোর্টের। 9 দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা। 11 দিনে রাজধানী সহ সারা দেশে আটক প্রায় 10,000। নিরীহ মানুষকে গ্রেফতারের অভিযোগ স্বজনদের। এবং সাম্প্রতিক সহিংসতায় ইমেজ সংকটে পোশাক খাত। ইন্টারনেট সেবা স্বাভাবিক করার তাগিদ, পাশে থাকার প্রতিশ্রুতি বিদেশি ক্রেতাদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 12টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও।
এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।